ওই স্টেপটা কিন্তু হবে ছোট বোন, ওই স্টেপটাই হবে। আরে নিমতি দূরে ঢোল কাটে বলো নিমতি দূরে ঢোল কাটে হো কাটে বতনের পিরিতি ফুল হচ্ছে বলো নিমতি দূরে ঢোল ও কাটে রে বতনের পিরিতির ফুল আরে বতনের পিরিতির ফুল এই
ভায়া সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন লক্ষ্য মানে বিভিন্ন মাধ্যম দিয়ে সেই গানটা শোনাচ্ছি আমাদের। বুঝে গেছো কি গান? Everybody with me. এই জায়গাটা হাত ভরে যাবে, তারপরে গানটা প্রপারলি হবে।
ফর দি আদার্স প্লিজ। যারা সামলাতে হচ্ছে তাদের জন্য স্টাফ প্লিজ বসে 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 এনজয় করো। থ্যাংক ইউ। দিল কি নাম রিম্মতে বসে 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 একটা মাথা উঠলেও কিন্তু গান হবে না, প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি। দিল কি নাম রিম্মতে
নমস্কার। সবাই বলে আমার এখানে এসে খুব ভালো লেগেছে। এইরকম শীতের দিনে বাড়ি থেকে 500 কিলোমিটার দূরে রাত্রি 11টার সময় কার ভালো লাগে? কিন্তু আমি তো এই দিনটা চেয়েছিলাম। আপনাদের বাড়ি যেরকম কলকাতা থেকে 450 বা 500 কিলোমিটার দূরে, আমারও বাড়ি তেমনি কলকাতা থেকে 75 কিলোমিটার দূরে বসিরহাট আছে, উত্তর 24 পরগনার বসিরহাটের বাদুড়িয়া থানার অন্তর্গত আরবেলিয়া বলে একটি গ্রাম। আমি সেই গ্রামের ছেলে। আমি সেখান থেকে 96 সালে কলকাতা এসেছিলাম বাবার সঙ্গে। উদ্দেশ্য ছিল আমি সিনেমা করব। যদি আমি বাংলায় অনার্স করেছিলাম, শিক্ষা প্রতিষ্ঠান তাই বলছি, আমি বাংলায় অনার্স করার পরে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস কমে ডিপ্লোমা করেছিলাম টেলিভিশন এবং সিনেমায়। কিন্তু আমার স্বপ্ন ছিল আমি একদিন অভিনেতা হব। পথ অত সোজা ছিল না, কারণ আমার চেনা জানা কেউই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নয়। কিন্তু আমি নিজে পায়ে হেঁটে হেঁটে, প্রচুর মানুষ আমাকে হেল্প করেছেন, তারপরে এই দিন আমার খুলেছে। এই ভাই চুপ, ভাই চুপ 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 চুপ, ছেড়ে দিন ভাই, ছেড়ে দিন, ছেড়ে দিন, বসে যান, বসে যান, ছেড়ে দিন। আরও ক্যাওস হচ্ছে, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। মায়েদের অসুবিধা হচ্ছে, কতক্ষণ ধরে বসে আছে। ভাই ভাই ছেড়ে দিন, বসে যাও, বসে যাও ভাই, বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও। ভিডিও পরে নিয়ে নেবে, আগে চোখ দিয়ে দেখো পৃথিবীকে, চোখ দিয়ে দেখো, মন দিয়ে নাও, সারা জীবনেও ভুলবে না। আবার এখানে এই ডান সাইডে কথা, এই যারা সামলাচ্ছেন তারা চুপ করুন না, ছেড়ে দিন না, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। দাদা দাদা ছেড়ে দিন, ভাই ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, চলে আসুন। বসো বসো, চেঁচিও না, বসো 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 বসো। কত কষ্ট করে ঠান্ডার মধ্যে এইসব মানুষ। সামনের বছর আমি 25 বছরে পা দেবো। কথাটা এই কারণে বললাম, সাধারণ ঘরের ছেলে। বাবা আমার সাধারণ একটা ইলেকট্রিক সাপ্লাইতে চাকরি করতো, কিন্তু আমার ছোটবেলা থেকে বড্ড শখ ছিল আমি সিনেমা করবো, সিরিয়াল করব, আমি মানুষের মাঝখানে যাব, আমি মানুষের অনুভূতিগুলো ফেরত দেব। আমি এরকম শয়ে শয়ে ফাংশন দেখেছি। তবে ওই যে ভাইগুলোকে বলছিলাম চুপ করে বসে মন থেকে দেখো, আমার তখন ক্যামেরা ছিল না, মনের ক্যামেরায় ধরে রেখেছি সেই সব মানুষদের। ভাবতাম এদের মতো পারফর্ম করব। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে আমি 170টার উপরে সিনেমায় পাঠ করেছি, শতাধিক সিরিয়াল করেছি। আমাদের রাজ্যে থেকে শুরু করে ন্যাশনাল অ্যাড করেছি, বাংলাদেশের ছবি করেছি, বহু বড় বড় মানুষের সাথে মিশেছি। ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের নাম ভগবান, আল্লাহ, গড, বায়গুরু এবং জিসাস ক্রাইস্ট, তাদের আশীর্বাদ ছাড়া হয় না। তো তারা কার মাধ্যমে আসেন? আমার বাবা মার মাধ্যমে। আমার বাবা মা পৃথিবীর সব থেকে বড় ভগবান, তাদের আশীর্বাদ ছাড়া তো হতে পারতাম না। আমি চেয়েছিলাম যে আমার বাবা মাকে কেউ চিনুক আমার নাম দিয়ে, কারণ আমি হয়তো বিরাট লেখাপড়ায় কিছু করতে পারিনি, কিন্তু আমার সব সময় মনে হতো আমার বাবা মাকে রাস্তায় দেখলে যেন লোকে বলে যে বিশ্বনাথের বাবা মা যাচ্ছে। তো সেই ভগবান, থ্যাংক ইউ দিদি, আমার বাবা মাকে হাততালি দিল। পৃথিবীর অনেক কিছু প্রলোভন আছে, সেই প্রলোভনগুলোকে একটু একটু করে অনেক রাত্রিরে যখন মানুষ আনন্দ করে, আমাদের কোনো আলাদা করে জন্মদিন নেই, উৎসব নেই, যারা যারা আমরা এখানে আছি, আর আমার বাড়িতে মা দুর্গার আশীর্বাদ। দেখুন ভগবান আমাকে কি করে আশীর্বাদ দেবেন? আমি তো রামকৃষ্ণদেব নই যে মা কালী আমার সঙ্গে এসে দেখা করবেন। আমি তৈলঙ্গ স্বামী নই যে শিবের সাথে আমি সহবাস করব। আমি রামপ্রসাদ নই যে মা এসে আমার বেড়া বেঁধে দেবেন। ভগবান আছেন। কোথায় আছেন? 24 বছর ধরে যারা আমাকে সহ্য করলো, ছোট ছোট রোল থেকে বড় বড় রোলেতে নিয়ে গেল, আর রাত্রি 11টার সময় কিছু না হলেও এখানে 10 ডিগ্রি বা তার থেকে কম ঠান্ডা রয়েছে, তখন এখানে মাটিতে বসে আছে, গা ঘেঁষাঘষি করে দাঁড়িয়ে আছে সবাই মিলে, তারাই তো আমার ভগবান। 5 থেকে 95 যাই বয়স হোক, আপনাদের এখানে সবার পায়ে আমি প্রণাম করি। কথাখানা আমি বানিয়ে বললাম না। আর কেউ হাততালি দেবেন না। কেন হাততালি দেবেন? আমি এখানে অনুষ্ঠান করতে এসেছি, পরিশ্রম করব, পারিশ্রমিক নিয়ে এসেছি। আপনি মনে করবেন আপনি কোনো আত্মীয়র বাড়িতে বা বন্ধুর দিদির বিয়েতে নেমন্তন্ন খেতে গেছেন, 500 টাকা দিয়ে আপনি প্রেজেন্টেশন দিয়েছেন, 300 খাসির মাংস দিয়ে
200 আইসক্রিম আর মিষ্টি দিয়ে তুলে নেবেন। হয় না, অনেকে বলে না অনুষ্ঠান বাড়িতে গিয়ে শালির ছেলে জন্মদিনে সোনার বালা দিলে বলে হ্যাঁ রে সবাই মিলে মাংস খেয়ে তুলে নেবো, 5,000 টাকা পড়েছে। ছোট ছেলেকে জিজ্ঞেস করে হ্যাঁ বাবা তুই ভালো করে মাংস খাইছিলি তো? বলে না বাবা আমি ফুচকা খাইছি। ওই ঠস করে চড় মারবো, ফুচকা খেয়েছে, টাকাটা লস হয়ে গেল। তেমনি আপনারাও বুঝে নেবেন অনুষ্ঠান কেমন। একটা জিনিস তো বুঝতে পেরেছেন যে সিনেমার পর্দায় সিরিয়ালের পর্দায় আমায় যেরকম দেখায় তার থেকে আমি দেখতে অনেক সামনে সুন্দর, পুরো হিরোদের মতো। আমি তো বাংলা সিনেমায় হিরো হতে এসেছিলাম। আমি মিঠুন চক্রবর্তীকে দেখে বড় হয়েছি, আমি প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখে বড় হয়েছি, আমি চিরঞ্জিত দাকে দেখে বড় হয়েছি, আমি অভিষেক চ্যাটার্জি আর আমার তাপস পালের মতো গাল। সুতরাং আমি তো সিনেমা করবই। কিন্তু 97 সালে যখন আমি প্রথম স্টুডিওতে যাই টালিগঞ্জে, 97 সালে এক বৃষ্টির দিনে দেখেছিলাম প্রসেনজিৎ চ্যাটার্জি চুল আঁচড়াচ্ছে। দেখে আমার হাওয়া বেরিয়ে গিয়েছিল। একই গ্ল্যামার, একই দেখতে। চিরঞ্জিতদা কত লম্বা, অভিষেক চ্যাটার্জি রাজপুত্রের মতো দেখতে, তাপসদার ওই রকম গ্ল্যামার, আমার এখানে কি করে হবে? কিন্তু ভগবানের অন্য ইচ্ছা ছিল। আমার বাবা হয়তো উপরে গিয়ে ভগবানকে বলেছেন, আমার বাবা আর পৃথিবীতে নেই, 2007 সালে চলে গিয়েছেন, যে আমার ছেলেটা খুব ট্রাই করছে, একটু দেখো না যদি কিছু হয়। আর এই ফাংশন দেখা কম সমস্যা। এই অন্ধকারের মধ্যে, এই ঠান্ডার মধ্যে পাশের মানুষ অনেক সময় জানান দেয় সে দুপুরবেলা কি খেয়েছে, সে গন্ধে থাকা যায় না। তারপরে ভালো জায়গায় সিট পড়লে অনেক কিছু পেলেও উঠে যাওয়া যাবে না, চেপে চুপে বসে থাকতে হবে ওই জায়গায়, কারণ সিট চলে যাবে। তো অনুষ্ঠান শুরু করব গান দিয়ে। যদি মনে করেন আপনি জীবনে কিছু করতে চান, আমি তার উপমা। আমি যেখান থেকে শুরু করেছি, যা প্রাপ্তিযোগ আমার ঘটেছে, এ হতে পারে না 25 বছরের কেরিয়ারে। মিঠুনদা আমাকে যত বড় ভিডিও পাঠিয়েছে, যদি আপনাদের এখানে এলইডি দেখাতো দেখতাম দাদাগিরিতে বলেছে। আমি তার সাথে যা স্মৃতি, আমি তাকে দেখার জন্য বাড়ি থেকে পালিয়েছিলাম 96 সালে। সেই মিঠুনদার বাড়িতে গিয়েছিলাম দুবার মার্সিডিজ চড়ে মিঠুনদার। তো সেই এত কিছু স্মৃতি থাকার পরেও বলছি, অনেকে বলেছেন আজকে এই অনুষ্ঠানে চলো, ভালো অনুষ্ঠান হবে, বিশ্বনাথ এসছে। অনেকে বলছে কি আর দেখবো, ওইটা মোটা। আর আমার তো হিরো হওয়া হলো না একটাই কারণে, আমার এটা উঁচু বলে। আর লোকের কপাল থেকে আমার গাল আছে, সেজন্য আমার হিরো হওয়া হলো না। কত শখ ছিল, কিন্তু যা হয়েছি তাতেই খুশি। তো এই যে যারা বলেছেন কিচ্ছু খাবে না, ও কি হবে, ঠান্ডার মধ্যে মরবো, তো তারা কি মিস করলো? প্রথম গান দিয়ে বলতে চাইছি, প্রথমে ইচ্ছা ছিল আমি কোনটি শিল্পী হব। আমাদের সময় 90s-এর দশকে অনেকে জানেন ভারতবর্ষে 80s এবং 90s-এর শ্রেষ্ঠ কিশোর কুমার কোনটি হচ্ছেন গৌতম ঘোষ। মিতা চ্যাটার্জি ছিলেন, লতা মঙ্গেশকর কোনটি আমার বন্ধু জোজো, আশাজি, এবং এই মিতাদি হচ্ছে আশা কণ্ঠী, আমার বন্ধু জোজো আশা কণ্ঠী, এবং অসাধারণ উষা উত্তমের গান করে। তো আমি ভেবেছিলাম যদি জীবনে কিছু না হয় তাহলে আমি ফাংশনে গান করব, তাতেও যদি কিছু না হয় হোটেল বারেতে গান করব, তারপরেও কিছু না হলে আমি ট্রেনে গান করব। ট্রেনেতে যেরকম গান গাইতে ওঠে লোকে, আমাকে রোজগার করতে হবে, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখবো না, কারণ খুব শিক্ষিত ফ্যামিলির ছেলে, প্রত্যেকেই খুব বড় চাকরি করে। কিন্তু ভগবানের অন্য ইচ্ছা ছিল, ভগবান 24 বছর আমাকে উপহার দিল। তো শুরু করব কুমার শানুর গান দিয়ে। 90-এর দশকে বড় হয়েছি, একে একে অনুষ্ঠান করব, আপনারা শুধু উপভোগ করবেন। খারাপ লাগলে বলবেন, বন্ধ করে দেবো, যেটা চাইবেন সেটা হবে। কমেডি করব, সব কিছু করবো, শুধু আমাকে আমার কাজ করতে দিন। আর যদি খারাপ হয় কেউ ঢিল মারবেন না, বুঝতে পেরেছেন? কারণ বাড়িতে আমার দুটো ছেলে, একটা 7 বছর, একটা 13 বছর, ওদের একমাত্র বাবা আমি। আর বাড়িতে একটা 15 বছরের পুরনো মেয়ে, এই বউ আছে, ওটারও একমাত্র স্বামী আমি। ওরা চিনতে পারবে না। চলো গান দিয়ে শুরু করছি, যাই, চলো।
হাততালি লাগবে, হাততালি লাগবে। তোমরা শুনছো এটাই বড় কথা এই ঠান্ডায়। এবার কমা 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 কমা, হ্যাঁ এই সময় কমিয়ে দেবে, ভয় যাবো। এবার দাদা দাদা বসতে বলছে, বসো না ভাই, কেন কথা শুনছো না, বসো না, অন্যের জন্য স্বার্থ ত্যাগ করো না, অন্যের জন্য স্বার্থ ত্যাগ করো না, বসে যাও না, আহা মানুষটা দেখতে পাচ্ছে না, বসে যাও না ভাই, ও ভাই বসো 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 বসো। এবার অনেকে আমাকে বলে যে বিশ্বনাথ, তোমাকে যে সবাই কমেডিয়ান বলে তোমার খারাপ লাগে না? আমি বলি না, আমার খারাপ লাগে না। বাংলাদেশে যত কমেডিয়ান জন্মেছে সারা পৃথিবীতে এত কমেডিয়ান জন্মায়নি। তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জওহর রায়, নিপতি চট্টোপাধ্যায়, নবদ্বীপ হালদার, সন্তোষ দত্ত, উৎপল দত্ত, তরুণ কুমার, রবি ঘোষ, অনুপ কুমার, চিন্ময় রায়, বর্তমানে পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জি, শুভাশিস মুখার্জি, কাঞ্চন মল্লিক সিনেমায় কমেডি করে, তো আমিও করি। আর কেন করব না? আমার সাদা মনে তো কোনো কাদা নেই, আমার সব ধবধবে ব্যাপার। কিন্তু বলতে পারবেন আমি বাংলা সিনেমা সব থেকে কোন হিরোর সঙ্গে সব থেকে বেশি ছবি করেছি? জিৎ 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 জিৎ। আমি জিতের সাথে 15টা সিনেমা করেছি আর দেবের সাথে 10টা। এই জিতের সাথে একটা সিনেমা এখনো বাকি আছে, সিনেমার নাম বুমেরাং। কিন্তু বাংলা সিনেমায় দেখবেন আমি এসেছিলাম সম্মান রোজগার করতে, পয়সা রোজগার করতে, কিন্তু বাংলা সিনেমা আমাকে যত মেরেছে কোনো ভিলেনকেও কোনো সিনেমা এত মারে না, কখনো না। প্রথম সিনেমা দেখবেন ক্রান্তি বলে একটা ছবি করেছিলাম আমি জিতের সাথে। সেই সিনেমাতে এসে একটা গাড়ি এলো, ধাক্কা মারলো, আমাকে মেরে দিল, জিতের জন্য আমি মার্ডার হয়ে গেলাম, রক্ত বার করে দিল। তারপর জিৎ স্বস্তিকার সাথে প্রেম করলো, আমি কিন্তু চাপা পড়ে পড়ে থাকলাম। পরে একটা জিতের সাথে আমি সিনেমা করেছিলাম ফাইটার, রবি কিনাঙ্গি বিখ্যাত ডিরেক্টর বাংলার, পরপর আমাকে সিনেমা দিয়েছিল সুপারহিট সব ছবি। এই ফাইটার সিনেমাতে আমি ছিলাম আইসক্রিমওয়ালা, ভোতা ছড়ি বার করেছিলাম জিতের গলা কাটবো বলে। শ্রাবন্তীর সাথে আমার বিরাট যোগাযোগ ছিল, কিন্তু জিৎ বুদ্ধিমান বেশি, বললো দেখ নিচে কি আছে, বলে একটা লাঠি মারলামই চলে। পরে সিনেমা করেছিলাম জিতের সাথে, সিনেমার নাম 100% লাভ। জিতের সাথে কোয়েলের কি করে দেখা হবে, জিৎ কি করে কোয়েলের সাথে প্রেম করবে, কি করে ও দাদুর চোখে নিয়ে দুজনে কাছাকাছি থাকবে, সারাক্ষণ আমি দৌড়চ্ছি, সারাক্ষণ আমি দৌড়চ্ছি। এই ভাই বসো, আবার উঠেছ, বুদ্ধিমান বেশি। দুজনে মিলে কেন প্রেম করলো, দুজনে এক হয়ে গেল, দুজনে বিয়ে করলো এবং তারপর গান গাইলো 100% লাভ 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 লাভ। আর পুরো ছবিটা করে আমার লোকসান 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 লোকসান। আমার তো কেউ জুটলো না, ওরা কেন বড় ভাই ঘষাঘষি করলো, উল্টোপাল্টা করলো, আমার তো কিছু হলো না। তারপরে আমি সিনেমা করলাম জিতের সাথে আরেকটা ছবি, ছবির নাম কি আওয়ারা। ওখানে আমার বাবার ফুলসজ্জের বিয়ের আংটিটা দিয়ে দিয়েছিল সায়ন্তিকাকে, আমার খুব খারাপ লেগেছিল। ওটা আমার বাবার বিয়ের আংটি, তারপর থেকে যে রূপোর উপর সোনার জল করা আংটি পরি, আই খোল, খুলে নিয়ে চল যা। কিন্তু আমি তো সবার প্রথমে দেখেছিলাম সায়ন্তিকাকে আর বলেছিলাম ওই দেখ সাজানো বাগান। জিৎ বলেছিল বেড়া দেওয়া আছে, তো বেড়া দেওয়া আছে, তুই ভেতরে থাক। আমি কেন থাকবো বলে আমাকে মারতে মারতে ওরকম নিয়ে গেল শিবের মন্দিরের ভেতরে, মনে আছে না? তারপরে আমি জিতের সাথে আর একটা ছবি করলাম, ছবির নাম বস। আমার জীবনে বিরাট বড় অধ্যায় বস। এই বস সিনেমা আমাকে প্রথম বোম্বে দেখালো। বোম্বে, বোম্বে মানে অমিতাভ বচ্চন, বোম্বে মানে মিঠুন চক্রবর্তী, বোম্বে মানে শাহরুখ খান, বোম্বে মানে কুমার শানু, বোম্বে মানে কিশোর কুমার। চলে গেলাম প্রথম বোম্বে। বোম্বেতে গিয়ে আমার মারাত্মক খিদে পেলো প্লেন থেকে নেমে, এত এক্সাইটেড ছিলাম, সকাল থেকে কিচ্ছু খাইনি। নেমে আমাকে দেওয়া হলো, আমি দেখলাম শুধু জুসের দোকান, জুস খেতে গেলাম। বিশ্বাস করুন এইটুকুনি একটা কাগজের কাপে এতটা মতো জুস দিয়েছে, সে আমার মুখেই লেগে থাকবে। যখন খাবার পরে বললাম দাদা কত টাকা, বললো 75 রুপিস। মানে 75 টাকায় এইটুকুনি জুস? আমি তো কলকাতায় এখানে পচা কমলা লেবু কিনে জুসের দোকান দিয়ে দেবো। তো জিৎ বললো এখানে জিনিসের দাম অনেক বেশি, এটা কলকাতা না, এটা বম্বে। আমার ঠিক আছে বাবা, আমার বম্বে দরকার, আমি কলকাতায় ফিরে যাব। কিন্তু জিৎ আমার বাড়িতে এলো, আমি বললাম তুই আমার বাড়িতে খা থাক, তোকে আমি একটা চাকরি জোগাড় করে দিচ্ছি। বলে জিৎ কিচ্ছু করলো না, ঠাস করে আমার একটা চড় মারলো, মেরে বললো 5 টাকার ক্যাবলা নয়, আমি 20,000 কোটি টাকার বিল্লা হতে এসেছি। তা তুই হতে এসেছিস, তুই হ না আমার বাড়িতে কেন? কাল যদি এখানে কেউ এসে আপনাদের এখানে বলে বিরাট বন্দুক বার করে বলে আমি এখানে রাজত্ব করতে এসেছি, আপনি মেয়েরে টোটো ধরিয়ে দেবেন। আমার ইচ্ছে হয়েছিল জিৎকে ঘুরে একটা ঘুষি মারি, কিন্তু আমি জিৎকে মারতে পারবো না। ওর এখানে বাইসেপ, এদিকে টাইসেপ, এদিকে 8 প্যাক আর আমার ফ্যামিলি প্যাক, আমি তো মারবো কি করে? মারা তো সম্ভব নয়। তারপরে আমি দেবের সাথে ছবি করলাম। কি ছবি? প্রথম সিনেমা লে ছক্কা। লে ছক্কা ছবির ডিরেক্টর রাজ চক্রবর্তী, হিরোইন পায়েল সরকার। যে এরকম ঠান্ডা পড়েছিল সেবারও এরকম ঠান্ডা পড়েছিল। আমার ঠাকুর মশাইয়ের রোল,
আমি একটা ফিনফিনে ফতুয়া আর প্যাট প্যাতে ধুতি, কি হাওয়া ঢুকছে, আমি দাঁড়াতে পারছি না। পরে সিনেমা করলাম পাগলু 2। কথায় কথায় রজতবাবু দত্ত বলে বেড়ে ভবিষ্যৎ দিয়ে দেবো, তোর বাড়ির ঘটনা যে তুই চাপড়ে বস থাক, আমি কেন চা করতে যাবো বলে দেবের বাবাকে আর আমাকে তুলে নিয়ে চলে গেল সোজা দুবাই। উনি বাপরে বাপ 5 দিন আটকে রেখেছে। দুবাইতে কি গরম, আর ওই এক জামা এক প্যান্ট, আরও একটা জিনিস এক ছিল সমস্যা না করতে পারবো না, ওই গরমের মধ্যে ওই জিনিস এক করে থাকা যায়, চুলকে চুলকে মরছি চারিদিকে। এই যে আপনাদের এখানে স্টেজটা খুব ভালো, জানেন তো, অন্য অন্য জায়গায় স্টেজেতে কি পোকা, আর এমন এমন জায়গায় পোকা ঢুকে যায় না, আপনি বার করতে পারবেন না, শুধু ঘুরতে হবে। ভাবতে মারছি, আমি কিন্তু তাকাচ্ছি না, পোকা সাইড করছি। তারপরে ছবি করলাম চ্যালেঞ্জ 2। কথায় কথায় চ্যালেঞ্জ 2-তে তাপস পাল সব ভুলে গিয়েছিল, আমাকে কেউ মারেনি। পরে একটা সিনেমা করেছিলাম রংবাজ, এই শহরের সব থেকে বড় রংবাজ। সেখানে হচ্ছে কোয়েল মল্লিকের ম্যানেজার হচ্ছে খরাজ মুখার্জি, আর কোয়েল মল্লিকের বাবা হচ্ছে রজতবাবু দত্ত, আর আমি হচ্ছে হোটেলের ম্যানেজার। আর আমার ওখানে কাজ করে হচ্ছে দেব। ওখানে এসেই বলছে পুরো সুইমিং পুলের জল নাকি বিসলারি জল করে দিতে হবে। বলুন তো বিসলারি কি আমার বাবা? বলে দুজনে মিলে আমাকে ঝিলাথান লাতিয়েছে ফুটবলের মতো, ঢাম ওদিক দিতে হচ্ছে ঢাম, আমি মাঝখানে। আর দেব কোয়েল কি গান গাইছে, ও মধু ও মধু, ওরা মধু খাচ্ছে আর আমি মাঝখানে মৌমাছির চাকে হুল খাচ্ছি। ভাব। পরে সিনেমা করলাম শুধু তোমারই জন্য। শুধু তোমারই জন্য করার সময় যেরাম সোহমের ড্রেস, তেমনি শ্রাবন্তীর ড্রেস, তেমনি আমাদের দেবের ড্রেস, তেমনি আমাদের সোহমের ড্রেস, আর আমার লুঙ্গি আর গামছা। যত বলি ভাই হাওয়া ঢুকে যাচ্ছে, একটুখানি ব্যবস্থা করে দে, কেউ আমার কথা শোনে না, কোনো ইজ্জত দেয় না। পরে একটা ছবি করেছিলাম, আমার জীবনের কেরিয়ারে পেরেক পুঁতে গেল। ছবির নাম কি, জামাই ফর 20। ওখানে সোহম, অঙ্কুশ আর হিরণ আমায় যা মেরেছে, কোনো ভদ্রলোকের ছেলেকে অত মারে না। ওখানে কথা ছিল আমার সাথে একটা প্রেমের দৃশ্য থাকবে, কার, নুসরাতের। আর নুসরাতে আমার খুব ভালো লাগে, সুন্দর তো দেখতে। আমি বাড়িতে গল্পই করিনি, কিন্তু আমারে জামার ওখানে মেরেছে। আমি হোটেল থেকে পড়ছি, বাড়ি থেকে পড়ছি, গাড়ি থেকে পড়ছি, আমাকে একদম শেষ। পরে একটা সিনেমা করার পর আমার বউ বলে দিয়েছে এই ধরনের ছবি করলে কিন্তু বাড়িতে আর ঢুকতে দেবো না, সালোয়ার পরে বাড়ি থেকে বার করে দেবো। সিনেমার নাম বলবো হরিপদ ব্যাগবালা, এক মাথা চুল, মুখ ভর্তি লিপস্টিক। বউ বলছে ছেলেরা স্কুলে যায়, সবাই জিজ্ঞেস করে আঙ্কেল কি করছে, কাকু কি করছে, কোন সিনেমা এখন। তুমি যদি এই ধরনের পাঠ করো, তোমার ছেলেদের লোকে জিজ্ঞেস করবে তোর মাসি কোথায়, তোর পিসি কেমন আছে। আসলে আমাকে মেয়ে সাজলে হেভি দেখায়। আমি শাড়ি টাড়ি পরে যখন বেরোই না, সব তাকায় আমার দিকে। সিরিয়ালেও আমার তাই কমা। সিরিয়াল করেছিলাম সুবর্ণলতা, দেখেছেন? ও তো আমার বউ আমার সাথে কথা বলতো না, আমিও বউয়ের সঙ্গে কথা বলতাম না, তাতে আমাদের 4টে বাচ্চা হয়েছিল। পরে এই যে যত সিরিয়াল, জীবন সাথী, তাতে আমি ভিলেন। দেখেন সবে থেকে আমার উল্টো রোল। এখন আমার ছেলেপিলেরা বলে বাবা, কখনো কোথাও শপিং মল, কখনো হোটেল টোটেল কোথাও গেলে লোকে প্লেন থেকে নামলে সিনেমা সিরিয়ালের আর্টিস্ট দেখলে লোকে বলে ওই যে কি যাচ্ছে, সিনেমা করে, সিরিয়াল করে। আর তোমাকে দেখলে বলে এইটা বিশ্বনাথ যাচ্ছে, এইটা। বাবা এরকম কেন বলে? তখন আমি ছেলেদের বলি বাবা, লোকের কাছে টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, যেটা নেই সেটা এক মুখ হাসি, আমি সেটা দিতে ভালোবাসি, সেই জন্য আমি কিচ্ছু মনে করি না এইসব কথায়। কিন্তু থ্যাংক ইউ, হাততালি দিতে হবে। বলেছি না, হাত শুধু এই ঠান্ডার মধ্যে যখন তোর হাত বার করতে নেই। কিন্তু আমি খুব অহংকারী একটা ব্যাপারে, আমি বাঙালি। বাঙালি হিসেবে আমার ভীষণ অহংকার। সারা পৃথিবীতে আমাদের যে সম্মান, আমি পৃথিবীতে 14টা দেশে গেছি। আমি নিউ ইয়র্ক গেছি, ইংল্যান্ড গেছি, প্যারিস গেছি, গিয়ে দেখেছি বাঙালিতে ভর্তি, কি বড় বড় পোস্টে সব কাজ করে। বাঙালি কিন্তু বিরাট জাতি। বাঙালি বিজ্ঞানী, বাঙালি সাহিত্যিক, বাঙালি রাজনীতি, সব দিক দিয়ে আমরা এগিয়ে। তেমনি আমরা সিনেমা জগতে, বোম্বেতে, সারা পৃথিবীতে বাঙালি অনেক এগিয়ে, আপনারা জানেন না। এই যে লেজার শো, সব থেকে বড় লেজার শোকে চালায় জানেন, পিসি সরকারের ভাই। সারা পৃথিবী জুড়ে বড় বড় বিজ্ঞানীদের সাথে দেখা করেছি আমেরিকাতে, সব বাঙালি। তো একজন বাঙালির নাম করব, যিনি আমার ভগবান, তার মতো কমেডিয়ান, তার মতো গায়ক, তার মতো নায়ক, তার মতো লিরিসিস্ট, তার মতো লেখক আর কোনোদিন বাঙালি জীবনে আসবে না। তার নাম কিশোর কুমার গাঙ্গুলি। কিশোর কুমারের জন্য একবার জোরে হাততালি, এই বাঙালি সন্তানের জন্য। তো বলছি কিশোর কুমারের একটা কমেডি গান গাইব, চল। Gracias.
হ্যাঁ, এটা যখন চলছে স্ট্রেট ভয়েস হয়ে যাচ্ছে, স্ট্রেট ভয়েস হয়ে যাচ্ছে, এটা রিভার্বটা রাখবে, ঠিক আছে? চলো 1 2 3 পাও। চিংড়ি তবু নামতার সিংহ, নির্ণয় তবু অশ্বটির ভোগ, চিংড়ি তবু নামতার সিংহ, নির্ণয় তবু অশ্বটির ভোগ। মা টিক 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 তো ভাই না গাড়িতে লসি, তারপর খাও এক গ্লাস লসি লাগে, ঝুড়ি ঝুড়ি ছড়ি হাঁচো হাঁচো টিক 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 টিক। চিংড়ি তবু নামতার সিংহ, নির্ণয় তবু অশ্বটির ভোগ। মা টিক 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 টিক। Singing to another single, in no to a short in polka. Like a chaka, বলছি এই 24 বছর বাদে এসে আমার একটা জিনিস সবসময় আমাকে খুব ভাবায়, যে একটা ওয়ার্ড ইংরেজিতে একটু ভাববে, মোবাইল টোবাইল রেখে মাঝে মাঝে ভাববে কি করব, কি হচ্ছে কথা। আজকে ইন্ডাস্ট্রিতে থেকে আমি দেখি কিছু মানুষকে, যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আজকে প্রায় 4 দশকের উপরে তিনি হিরো। তিনি যদি আমার পাশে দাঁড়ান না, দেখলে মনে হয় আমার থেকে 10 বছরের ছোট। কি সুন্দর নিজেকে মেনটেন করেছেন, কি সুন্দরভাবে রেখেছেন। চিরঞ্জিত দার 70 ঊর্ধ্ব বয়স, এই যে থাকা, নিজেকে নতুন করে ফিরিয়ে আনা, এটার মতো বড় জিনিস কিছু হয় না। তেমনি একজন আছেন সালমান খান। বম্বে ইন্ডাস্ট্রিতে আমি 90-এর দশকে বড় হয়েছি, আমি এদের থেকে বড় হয়েছি। 80-র দশকের শেষে এসছে, এখনো কিন্তু রাজত্ব করছে ভারত জুড়ে, পৃথিবী জুড়ে। হিন্দি সিনেমা সারা পৃথিবীতে চলে। তো এইগুলো আমাকে খুব ভাবায়। আর শুধু মনে হয় যখনই কোনো কিছু উকি দেয় না আনন্দ করার, নিজেকে বইয়ে দেওয়ার, তখনই মনে হয় না, এরা যদি পারে আমি তো একটুখানি পারতে পারি, একটুখানি। তাই সঙ্গে সঙ্গে কনসাস হয়ে যায়। তো একটা হিন্দি গান গাইবো, হবে হিন্দি গান? চল। Dil
পড়তাম তখন আমাকে এক বান্ধবী আমার মার খেয়েছিলাম, কারণ একটু অল্প বয়সে দেখা টাকা করতে গিয়ে আমাদের গণ্ডগোল হয়েছিল। তো বান্ধবী বলেছিল, তো দেখা করার পর বান্ধবীর সাথে কথা বলতে পারতাম না, ওর বাবা দাদা আমাকে মেরেছিল। তো সেই জন্য কোনো বান্ধবী কখনো দেখা টাকা হলে আমি চুপ করে থাকতাম, মোটা সোটা ছিলাম তো, মারধর খেলে আমার খুব, আমি মারতে টারতে পারি না কাউকে, কিন্তু আমি গান বাজনা নাটক এসবে সব ঠিক আছে। তো এক বান্ধবী বলেছিল আমাকে দেখা করতে এলে তো আমার জন্যে কিছু তো একটা বলো, আমি কিছু বলতে পারিনি। ওর বাবা দাদার ভয়তে একটা গান গেয়েছিলাম, রিদিমিক আছে, গোবিন্দার গান, বলবো কি গাইবো? मैं तुझको भगा लाया हूँ तेरे घर से, मैं तुझको भगा लाया हूँ तेरे घर से, तेरे बाप के डर से, ओ तेरे बाप के डर से, मैं तुझको भगा लाया हूँ तेरे घर से, तेरे बाप के डर से, तेरे बाप के डर से, जाऊंगा तुझे लेके मैं तो सबकी नजर से, तेरे बाप के डर से, तेरे बाप के डर से, जाऊंगा तुझे लेके मैं तो सबकी नजर से, तेरे बाप के डर से, तेरे बाप के डर से, तेरे बाप के डर से। ঠিক আছে, হবে আমার, হবে ধরে থাকলে হবে। আসলে ছোটবেলা থেকে তো শুটিং করার পরে আমার খুব একটা ত্রাস লাগেনি। তো সিনেমাটা করার সময় আমার মনে হয়েছিল 8-10টা সিনেমার মতো ভিলেন আছে, নায়ক আছে, সব কিছু আছে, কিন্তু সিনেমাটা যখন গান শুনেছিলাম না প্রথম, তখন বলেছিলাম জিদ্দা এই সিনেমাটাকে পৃথিবীর কেউ আটকাতে পারবে না, এই সিনেমাটা সুপার ডুপার হিট হবে। সেই গানখানা কে গিয়েছিল? সেই গানখানা অরিজিৎ গিয়েছিল আমাদের সিনেমায়। না চলো, চলো এই তো যেদিনকে বন্ধ করে এই গানটা শুনলাম, চিন্তা নিয়ে গিয়ে দেখালো, শোনালো, আমি বললাম এই সিনেমার নামবে না পর্দা থেকে।
পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সঙ্গে সহযোগিতা করছেন বিদ্যালয়ের শিক্ষিকারা। ব্যাস পরিয়ে বরণ করছে উত্তরীয় পরে বরণ করছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত বর্মন মহাশয়। আমি তো পৃথিবীতে কাউকে ভয় পাই না তাকে ছাড়া। পুষ্পস্তবক দিয়ে বরণ করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যে আমাকে ডেকেছেন আমি ধন্য অনুভব করছি, ধন্য। এত দূরে বাড়ি থেকে আসুন ব্যাচ পড়ান। আমি বলি যে ব্যাচটা কোটেতে পড়াবেন না, আমার বউ খুব রাগ করে, বলে জামা ছেড়ে দেয়। এবার উত্তরীয়ের ভেতরে ব্যাচ পড়িয়ে দিন। দেখুন একটা কথা স্যার বলি, আপনি প্রধান শিক্ষক, আপনিও জানেন যে এই যে অর্থ, এই রোজগার, এই রাতে আসা, একদিন তো বয়স হয়ে যাবে, শেষ হয়ে যাবে, টাকাও খরচা হয়ে যাবে। সামনে দুর্গাপুজোয় বউ শাড়ি কিনে ফেলবে, সেটা কথা না। কিন্তু যদি কিছু থেকে থাকে, এই উত্তরীয়টা, এইটা আর এই ছবিগুলো, যখন বুড়ো হয়ে যাব, যখন মনে হবে আমাকে আর কেউ ডাকছেন, আমি বয়স হয়ে গেছে, তখন এইগুলো বাড়িতে বসে বসে দেখবো, আর মনে হবে এক সময় তো তাপিয়ে বেরিয়েছি, কত দূর দূর গিয়েছি, সেই জিনিসগুলো আমার মনে পড়ে। এই যে আপনারা বলছেন যে আপনাদের ভালো লাগছে, এটা পৃথিবীর সত্যি কথা। পৃথিবীর সব থেকে বড় সত্যি কথা কি জানেন? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, আর পৃথিবীতে কিছু মিথ্যে আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই মিলে দিদিমণি মাস্টার মশাইদের জন্য একবার হাততালি। পৃথিবীর সব থেকে বড় কে বলে আন্তর্জাতিক মিথ্যে কথা, ইন্টারন্যাশনাল মিথ্যে কথা। কি মিথ্যে কথা? যাকে চিনি না, জানি না, তার মাথায় উকুন আছে নাকি, গায়ে প্যাঁচড়া আছে না চুলকোনা আছে, বলতে হবে নাইস টু মিট ইউ, আপনার সঙ্গে দেখা হয়ে আমার ভালো লাগলো। কেন বলতে যাব আমি ওসব বিদেশি কথা? এই জন্য দেখুন বাঙালি জীবন, ভারতীয়রা কত সুন্দর, দেখা হলি নমস্কার, ভালো লাগলে কাছে, না হলে পরিষ্কার। আরেকটা মিথ্যে কথা আছে, লোকে বলে আধ্যাত্মিক মিথ্যে কথা। কিরকম? তোমার থেকে ধরো কেউ ভালো রেজাল্ট করেছে, বলে দেখ টুকলি করেছে হয়তো, না বাবা ও পড়েছে, কেউ বিশ্বাস করতে চায় না। একে বলে আধ্যাত্মিক মিথ্যে কথা। তোমাদের বাড়ি বলছে কারো বড় ভালো বাড়ি হচ্ছে, সে বাড়ি থেকে আরেকজন বলছে ও এগেটা চুরি করে বানিয়েছে, যেটা জীবনে কেউ না পায় সঙ্গে সঙ্গে বলে। এই আমাকে অনেকে বলে কি এই ঠান্ডার মধ্যে ফাংশন করে বেড়াস, কত দূর দূর যাস, কী করে পারিস? আমি বলি হ্যাঁ, তুই পারলে ছেড়ে দিবি। এই যে মানুষ এত ভালোবাসা, এই রাত্রিবেলায় কত রাত হয়ে গেছে, তখনও মানুষ দেখছে, বলছে, এ কি কম বড় কথা? আমার কাছে এটাই সব থেকে বড় প্রাপ্তি। লাভ ইউ, লাভ ইউ টু, লাভ ইউ, লাভ ইউ টু। 2 3 4 5 6 7 8 9 0। ও আমাকে লাভ ইউ বললো, ভাগ্যিস আমার বউ নেই এখন। তো আর একটা মিথ্যে কথা আছে, এই মিথ্যে কথাটাকে বাড়ি নিয়ে যাওয়ার দরকার নেই। হাত জোর করে ক্ষমা চাইছি, আমি কমেডিয়ান, আমি বলবো, লোককে একটু মজা দেওয়ার জন্য। তাকে বলে রাজনৈতিক মিথ্যে কথা। লোকেরা ভোটের আগে বলে জল দেবো, কল দেবো, ছোট রাস্তা বড় করে দেবো, বড় রাস্তার বড় ওভার ফুল করে দেবো। কেউ ভোট মিটে গেলে আরগুলো যে আছে সেগুলো একটুখানি বিবাহিত লোকেদের মিথ্যে কথা, ওগুলো আর বলার দরকার নেই, এখানে বলছি না। তবে আমি একটা জিনিস আবিষ্কার করেছি, জানো তো, তোমরা একটা কথা মাথায় রাখবে, যে পৃথিবীতে যে যে পেশায় কাজ করে তার বউ তাই বলে তার বরকে শাসন করে। কীরকম একবার বলার চেষ্টা করছি। যেমন ধরো যার বউ, মানে যার বর ধরো কৃষক, চাষি, পৃথিবীর শ্রেষ্ঠ জীবিকা, তার বউ রেগে গেলে তার বরকে কী বলে বলো তো? তোমার বুকে নাঙল দিয়ে দেবো আজকে। যার বর ধরুন মাছ ধরে, তিনি মাছ ধরে, তার বউ কি বলে? তোমাকে জালে ধরবো, চলে চুপিয়ে দেবো। কালকে থেকে যেন কেউ বলো না, যার বর টিচারই করে তার বউ কি বলে বলো তো? স্যারেদের দিকে তাকাবো না, স্যারেদের দিকে তাকাবো না। যার বউ টিচার বা প্রফেসর, তার বউ কি বলে? জ্ঞান দিতে হলে ক্লাস 7-এর ছাত্রীকে দাও, আমায় দিও না। এটা যেন কাল থেকে না চলে। যার বর পুলিশে কাজ করে তার বউ কি বলে? আমাকে 3rd ডিগ্রি দিতে বাধ্য করো না তুমি। তাহলে আমার বউ কি বলবে? বাড়ি এসো, তুমি ভিলেন আমি হিরো, এখানে ক্লাইম্যাক্সের শুটিং হবে। আর ক্লাইম্যাক্সে জানবেন সবসময় ভিলেন হিরোর হাতে মার খায়। এই যে আমার পেছনে যারা বাজাচ্ছে ওদের বউরাও বলে, কিন্তু এই যে যেখানে ভাই এই যে অর্গান বাজাচ্ছে, বউ আছে তোমার? দরকার নেই আর করো, এবার আর করিস না, আমরা করে দেখেছি ব্যাপারটা ভালো হয়নি। ওর বউ বললে ওর বলবে তোর বুকের রিডে বাজাবো আজকে।
তো বোথ আর ভেরি সিরিয়াস। এরা দুজন যে গিটারে রয়েছে লাস্ট কবে হেসেছে তাই ক্যালেন্ডারে লিখে এসছে, তারপরে আর হাসিনি কখনো। ওদের বউরা রেগে গেলে একটা কথা বলবে, তোমার তার টেনে ছেড়ে দেবো কিন্তু একটা কথা বলবে। আর যে ওই ভাই আমার ড্রাম বাজাচ্ছে, তোমার বিয়ে হয়েছে? এই তোমাকে হেভি দেখতে, এখানে একটা সুন্দরী মেয়ে আছে, ব্যবসা করে দেবো। আর এখানকার লোক হেভি খাওয়ায়, জমি জায়গা আছে, হবে না? ওর বউ এরকম দুই লাঠি দিয়ে ওকে আর আমার এই সুন্দর ভাইটা মিষ্টি কি সুন্দর বাজালো, ও এরকম বইয়ের কোলে পড়ে থাকবে আর ওর বউ ঢোল বাজাবে ডম ডমা ডম ডম। যদি ধরো এবার একটু শান্ত হয়ে যাও, আস্তে গান গাইবো। আরে কি ব্যাপার, তুই কি আমাকে কি ভেবেছিস? আমি কি তুই মোগলি আজম আর আমি আনারকলি? কিছু বলি বলে গান হয়ে যা, গান গাইবো দাঁড়ান। ভাই শোন না, যদি আমার পরিবর্তে অন্য আর্টিস্ট আসতো এই অনুষ্ঠানে কি বলতো? যেমন ধরো চিরঞ্জিত চক্রবর্তী যদি এই অনুষ্ঠানে আসতো কি বলতো? শোন, আমার এখানে ভালো লেগেছে, এখানে যারা আছে আমার মা, আমার ভাই, আমার বোন। যদি এখানে মিঠুন চক্রবর্তী আসতো কি বলতো? তোমাদের এখানে এসে ভালো লেগেছে, এখানে যারা আছে আমার বাড়ির লোক আছে যেন মাথায় থাকে, নাহলে মরবো এখানে, লাশ পড়বে শ্মশানে। যদি এখানে সঞ্জীব কুমার আসতো কি বলতো? ऐसा लग रहा है हम लोगों का देखा, मुझे बुला दिया, मैंने शोले की शूटिंग में देखा था क्या? যদি এখানে गुलशन ग्रोवर আসতো কি বলতো? अरे मुझे सपना का चमकाना गाना है, मैं सपना के लिए मर जाऊंगा, I'm a bad man। যদি এখানে গোবিন্দা আসতো কি বলতো? अरे मैंने न सुना तो कभी देखा ही नहीं, तो बड़ी नहीं पकड़ी तो बताई नहीं, ऐसा तो मेरा भरोसा नहीं चलता। যদি এখানে নানা পাটেকার আসতো কি বলতো? साला एक मच्छर आदमी को जड़ा बना देते, खटमल पूरी रात का पाइच बना देता। साला एक मच्छर आदमी को जड़ा बना देता। ऊंचे मकान पीछे भगवान चांदी के पिकतान समझ सस्ती बेईमान, फिर भी मेरा देश महान, बजाओ ताली क्योंकि एक मच्छर सारा आदमी को जड़ा बना देता। যদি এখানে অজয় দেবগন আসতো কি বলতো? अरे यारो घरों में कदम था, मुझे तो अपनों ने लौटा, मेरी किस्ती डूबी वहाँ पर जहाँ पानी कम था। যদি এখানে পরেশ রাওয়াল আসতো কি বলতো? अरे नहीं रे बाबा, ऐसा लग रहा है बाबू राव को ये लोग नहीं पहचानते, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ডেকে নেবো মঞ্চেতে যারা আমাকে এত কষ্ট করে নিয়ে এসছেন। আমি সুরজিৎ দা, হ্যাঁ ডেফিনেট, বাবি বাবু, কল্যাণ বাবু। এত দূর থেকে আমরা স্বপ্ন দেখতে থাকি কোথাও জায়গায় যাওয়ার আগে কীরকম হবে, কীরকম সুন্দর আমার আলাপ হবে নতুন জায়গার সঙ্গে। থ্যাংক ইউ প্রহ্লাদ দা, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা সিনেমা সিরিয়াল করার জন্যে হাজার হাজার মানুষ থাকে, তাদেরকে কেউ চেনে না, তারা সাউন্ড করে, লাইট করে, মেকআপ করে, তাদেরকে কেউ চেনে না, কিন্তু আমাদের জন্য লোকে হাততালি দেয়, আমরা আসি। হয়তো নাম করতে কষ্ট হয়, কিন্তু ঠিক এই মানুষগুলো কত টেনশন করেছে, ঠিক সময় ট্রেনটা পৌঁছবে কিনা, কুয়াশায় আটকে যাবে কিনা, বিশ্বনাথ বেরিয়েছে কিনা, মুড কিরাম আছে, সব ভাবতে হয়। তবে এই জায়গা, এই মানুষগুলোই আসলে যারা আমার সঙ্গে বাজালো, যারা যিনি সাউন্ড করলো, লাইট করলো। কারণ আমার মতো আনপড় গায়ক দেশে পাবেন না, তবু আমাকে সুন্দর করে নিয়ে গেল। এর সঙ্গে ধন্যবাদ জানাবো, অনেক দিন ধরে কাজ করছি তাপস তাকে, কলকাতা থেকে আমাদের যে যোগাযোগ করেছে, সবার জন্য মন থেকে একবার জোরে হাততালি দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো, থ্যাংক ইউ। চলো এবার অনুষ্ঠান শেষ করবো। La
সবাইকে বলি, যখন অনুষ্ঠানটা শুরু করেছিলাম